এবার নিজ দেশেই প্রতিরোধের মুখে ভারতের মিডিয়া ও কিছু রাজনৈতিক নেতার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটি মিডিয়ার অপপ্রচার ও বিজেপি নেতার লাগামহীন বক্তব্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন ভারতীয়রাই। নীতি শক্ত করবার জন্য এই কারণেই শুভেন্দুবাবু লাফালাফি করছে। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ভুয়া খবর ও ভিন্ন ঘটনাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো, আগস্টে এই মিথ্যা প্রমাণিত হয়েছে এমন ভিডিও এখনো প্রচার করছে ভারতের কিছু গণমাধ্যম। উপদেষ্টা জাতীয় সংলাপের ডাক দিয়েছিলেন। মূলত সেখানে তিনটি বিষয়ের উপরে সবার বক্তব্য জানতে চেয়েছেন এবং মতামত জানতে চেয়েছেন। প্রথমত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে ধারাবাহিক অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সেটা মোকাবেলায় আসলে আমাদের করণীয় কি। উপদেষ্টা বসেছেন, এটা একটা চমৎকার পদক্ষেপ ছিল যে ছবিটা আমাদের সামনে এসছে। এরকম একটা ছবি আমরা দেখতে চাই ভবিষ্যতের বাংলাদেশেও, যখনই আমাদের সংকট হবে, বিশেষ করে বহির কোনো শত্রু, ভারত আমরা শত্রু না বলি, কিন্তু অন্তত এই মুহূর্তে তারা শত্রুর মতো আচরণ করছে, বহিঃশত্রুর কোনো আক্রমণের মুখে আমরা যেন এভাবে এক হয়ে যেতে পারি। তার পরের দিন ধর্মগুরুদের সাথে বসেছেন, বিভিন্ন ধর্মের মানুষদের সাথে, সেটা একটা সম্প্রীতি চমৎকার চিহ্ন ছিল। কিন্তু ছাত্রদের সাথে বৈঠকটা নিয়ে একটা মেজর সমস্যা হচ্ছে। আমি একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনার জিরাত ফারুকী। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে পরিস্থিতি চলেছে তারই ধারাবাহিকতায় আজকের খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও ক্লিপস নিয়ে আপনার মধ্যে চলে আসলাম। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখেছেন, যে বিষয়গুলো দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা জানেন ইতিমধ্যে ভারতীয় মিডিয়ার যে একটা গুজব বা ভারতীয় মিডিয়ার যে মিথ্যা তথ্য প্রচারে ইতিমধ্যে ভারত সহ বাংলাদেশ, রীতিমতো বাংলাদেশের মানুষ তারা এক প্রকার ধরতে গেলে নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। কিভাবে ভারতীয় মিডিয়া রুখবে বা কিভাবে ভারতীয় মিডিয়াকে রোকা যায় সেটা নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ সরকার কাজ করতেছে এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্যের ডাক দিয়েছেন। ঐক্যের মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তিনি কিন্তু বৈঠক করছেন। এমন যখন পরিস্থিতি হঠাৎ করে ছাত্রদের মধ্যে অনৈক্য দেখা দিয়েছে, অর্থাৎ ছাত্রদের মধ্যে ফাটল দেখা দিয়েছে। বর্তমান যে সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে কেন হঠাৎ করে ফাটল দেখা দিয়েছে, এই বিষয়টা নিয়ে জাহিদ ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, তার সে বক্তব্যটাও আপনার মধ্যে তুলে ধরবো। অন্যদিকে বর্তমানে ভারতের যে মিথ্যা তথ্য প্রচারের পাশাপাশি বাংলাদেশের যে চলমান পরিস্থিতি সেটা নিয়ে বিভিন্ন বেশ কিছু মন্তব্য করছেন এবং এই প্রসঙ্গে একটা প্রতিবেদনও দেখবো। বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না একটু লাইক দিয়ে সবাই ভিডিও ধৈর্য সহকারে দেখুন। আমরা একটু ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। এবার নিজ দেশেই প্রতিরোধের মুখে ভারতের মিডিয়া ও কিছু রাজনৈতিক নেতার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটি মিডিয়ার অপপ্রচার ও বিজেপি নেতার লাগামহীন বক্তব্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন ভারতীয়রাই। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। চট্টগ্রাম আদালতের পাশে রঙ্গম কনভেনশন হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এই দৃশ্য ২৬ নভেম্বরের। রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষের জেরে হামলার শিকার হন আইনজীবী আলিফ। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের ধারণ করা ভিডিও বিশ্লেষণে দুজনের পরিচয় আগেই শনাক্ত করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী কমলা টি শার্ট ও সিলভার হেলমেট পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো যুবকের নাম চন্দন, আর নীল রঙের টি শার্ট ও লাল হেলমেট পরে হত্যাকাণ্ডে অংশ নেয়া যুবক রিপন দাস। ওই দুজন সহ এই হত্যা মামলা আসামি ৩১ জন। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডে অংশ নেয়া এই দুজনকে। আইনজীবী আলিফ হত্যায় অংশ নেয়া বেশিরভাগ আসামি পাশের সেবক কলোনি বা সুইপার কলোনির বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার। হরিজন পল্লী থেকে ম্যাক্সিমাম বেশিরভাগই, যে সেখান থেকে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার সন্দেহে। অন্যদিকে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতিতে ইসকনের মন্দিরগুলোতে জোরদার করা হয় নিরাপত্তা। এমন পরিস্থিতিতে ভারতের কিছু মিডিয়ায় বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ তুলে লাগাতার ভুল তথ্য প্রচার করছে। আর পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য পরিস্থিতি ঘোলাটে করে তোলে। চালিয়ে যান আর মিনমিন চ্যানেলগুলোকে বাধ্য করুন। মেয়েরা শাখা পলা করতে পারছে না, চিন্ময় প্রভু লইয়ার পাচ্ছে না, মাথার সিঁদুর দেওয়া যাচ্ছে না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়, উগ্রবাদীদের হামলা ভাঙচুরের শিকার হয় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন। এই অবস্থায় নিজ দেশেই প্রতিবাদের মুখে পড়ছেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। মানুষের আবেগকে নিয়ে উদ্বেগকে নিয়ে দলীয় রাজনীতিতে কনভার্ট করার খেলা খেলছে, এটা হতে পারে না, এটা নিন্দনীয়।
এটা তো গুন্ডাগর্দি করে রাস্তায় লোক জমা করে করতে দেবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। বাংলাদেশে কিছু লোকের বিরুদ্ধে খারাপ কাজ করার অভিযোগ আছে, তার মানে গোটা বাংলাদেশটা খারাপ, এটা কি করে হবে? ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার, এই বাংলাদেশের রোগী দেখবো না। আমি এই ডাক্তার বাবুদের হ্যাটস অফ করি। বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়ে কলকাতার ডাক্তারদের তোপের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। অনেক হসপিটাল কিন্তু খালি যাচ্ছে ডিউ টু ল্যাক অফ বাংলাদেশ পেশেন্ট। কয়েকটা হসপিটালের নাম আমি বলবো না, তাদের দিয়েছে যে 30% রোগী কমে গেছে ডিউ টু নন এন্ট্রেন্স অফ দ্য বাংলাদেশ। ভারতে চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঘোষণা করছে। তাদের বিলের মূল অংশে 10% ছাড় দেওয়া হবে। এসব নিয়ে ভারতের সাধারণ নাগরিকদের মধ্যেও সংশয় দেখা দিয়েছে, তারাও ক্ষোভ প্রকাশ করছেন মিডিয়ার সামনে। শুভেন্দু অধিকারী এখানে নাটকবাজি না করে উনার যে সরকার, কেন্দ্রীয় সরকার, সেখানে বিষয়টা উত্থাপন করতে পারেন। শুভেন্দুবাবু পশ্চিমবাংলার হাওয়া গরম করতে নেমেছেন হিন্দু ধর্মের উস্কানি দিয়ে ভোট রাজনীতি শক্ত করবার জন্য। এই কারণে শুভেন্দুবাবু লাফালাফি করছেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ভুয়া খবর ও ভিন্ন ঘটনাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো, আগস্টে এই মিথ্যা প্রমাণিত হয়েছে এমন ভিডিও এখনো প্রচার করছে ভারতের কিছু গণমাধ্যম। আর সেসব ফেসবুকে পোস্ট ও শেয়ার করছেন বাংলাদেশের অনেকে। সেই ফেসবুক পেজ ও গ্রুপ পর্যবেক্ষণে দেখা যায় অপপ্রচার চালানো বেশিরভাগই বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সমর্থক। অনেকেই আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের পদধারী নেতাও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। 18 কোটি মানুষের 36 কোটি হাত একসাথে উপরে উঠবে এবং এই 36 কোটি হাত প্রধান উপদেষ্টার পাশে আছে। আপনারা জানেন যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংলাপের ডাক দিয়েছিলেন। মূলত সেখানে 3টি বিষয়ের উপরে সবার বক্তব্য জানতে চেয়েছেন এবং মতামত জানতে চেয়েছেন। প্রথমত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে ধারাবাহিক অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সেটা মোকাবেলায় আসলে আমাদের করণীয় কি। দ্বিতীয়ত, বাংলাদেশের 2টি উপ হাই কমিশন কলকাতা এবং আগরতলায় হামলা সহ বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া, স্পষ্টতই এটি ভারতের পক্ষ থেকে একটি সংঘাতের উস্কানি। এবং এর আগেও আপনারা দেখেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা এবং অপপ্রচার করে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিতর্কিত একজন ধর্মীয় নেতা, ইসকনের নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে হত্যার মতো একটি ঘটনা ঘটেছিল, যেটি একটি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটি অপচেষ্টা ছিল। তো এই ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং এই সাম্প্রদায়িকতা, যে বিশেষ করে ভারতের উস্কানি, সংঘাত সৃষ্টিতে এবং সাম্প্রদায়িকতা, এই দুটো পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিমত। এবং একই সাথে 5ই আগস্ট, বিশেষ করে 5ই আগস্টের পূর্বে যে ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে যে একটা গণ আন্দোলন গড়ে উঠেছিল, যেই আন্দোলনে ভারতের মদতপুষ্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল 5ই আগস্টের পূর্বে, সেই জাতীয় ঐক্য পরবর্তী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই জাতীয় ঐক্যের প্রয়োজন। আমাদের রাজনৈতিক মত পথের পার্থক্য আছে, চিন্তার ভিন্নতা আছে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থে কিন্তু আমাদের এক অভিন্ন অবস্থান থাকে। তো সেই ক্ষেত্রে এই যে চলমান পরিস্থিতি এবং আগামীতে এই জাতীয় ঐক্য ধরে রাখা যায় কিভাবে, এই 3টি বিষয়ের উপরে আলোচনা হয়েছে। সেখানে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু মৌলিক বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। কাজে এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত আসে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 18 কোটি মানুষের 36 কোটি হাত একসাথে উপরে উঠবে এবং এই 36 কোটি হাত প্রধান উপদেষ্টার পাশে আছে। দ্বিতীয়ত, যেহেতু আমরা দুটো একেবারেই নিকটবর্তী দুটো রাষ্ট্র, বাংলাদেশের যেমন নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্নে ভারতের প্রয়োজন আছে, ভারতেরও কিন্তু তাদের
নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশকে প্রয়োজন আছে। বিশেষ করে বাংলাদেশের চেয়ে কিন্তু ভারতের প্রয়োজনীয়তাটা এখানে বেশি, কারণ ভারতের যে প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রসমূহ তথা দক্ষিণ এশিয়ায় ভারতের কিন্তু একটাও বন্ধু রাষ্ট্র নেই। সবার সাথেই কিন্তু ভারতের একটা বলা চলে বৈরিতা, কারণ ভারতের বিশেষ করে এই গত আপনার এক যুগের যে এই মোদী সরকারের বা বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী শাসন, এই শাসনের ফলে খোদ ভারতেই হচ্ছে আপনার নানান ধরনের দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। এবং পৃথিবীর একেবারে সভ্য সমাজে ভারত এই যে গুজব এবং অপপ্রচার চালানোর পাশাপাশি সেখানে যে মুসলমান সহ শিখ, জৈন, আপনার বিভিন্ন উপজাতি গোষ্ঠীর উপরে যে নির্যাতন নিপীড়ন উগ্র হিন্দুত্ববাদীরা চালায়, গরুর মাংস বহনের কারণে মানুষকে পিটিয়ে মারে, এই ঘটনাগুলো কিন্তু সারা বিশ্বে জানে। তো এই একটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ সংকট, প্লাস হচ্ছে এই যে তাদের উগ্র আচরণ, এইটা প্রতিবেশীদের সাথেও তাদের সুসম্পর্ক নাই, যার ফলে ভারতের বিশেষ করে বাংলাদেশের চেয়ে ভারতের কিন্তু বাংলাদেশকে পাশে রাখাটা ভারতের বেশি প্রয়োজন। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার জবাব চাইতে হবে, জানতে চাইতে হবে ভারতের কাছে এই যে ভারতের বিজেপির নেতা পশ্চিমবঙ্গের যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো যারা আপনার এই যে বাংলাদেশ প্রশ্নে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছেন কিংবা বিশৃঙ্খলা তৈরিতে আপনার কাজ করে যাচ্ছেন, এটা কি ভারত সরকারের অবস্থান কিনা এটাও জানতে চাওয়া হবে। যদি ভারতের এটা অবস্থান হয় তাহলে স্বাভাবিকভাবেই আপনার সেই ক্ষেত্রে বাংলাদেশের কৌশল নির্ধারণ করা হবে। এই দক্ষিণে এশিয়াতে একটা রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নাই, কাজে ভারত ব্যতীত বাকিদেরকে ঐক্যবদ্ধ করা, যার যার স্বাধীনতা, সার্বভৌম এবং জাতীয় স্বার্থের প্রশ্নে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগী সংগঠন সার্ককে শক্তিশালী করা, এবং একই সাথে এই যে ভারতীয় মিডিয়ায় যে ধারাবাহিকভাবে অপপ্রচার এবং প্রোপাগান্ডা একটা সংঘবদ্ধভাবে চালানো হচ্ছে, এর বিপরীতে বাংলাদেশের নাগরিক থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশি যারা বিভিন্ন দেশে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়ায় কিভাবে তাদের এই অপপ্রচারের একটা সঠিক তথ্যভিত্তিক জবাব দেওয়া যায়, এবং বাংলাদেশে বিদেশি মিডিয়াগুলোকে আমন্ত্রণ করে এখানে যে সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হচ্ছে না, অপপ্রচার চালানো হচ্ছে না, তাদের উপরে কোনো নির্যাতন করা হচ্ছে না, যে কিছু ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ রাজনৈতিক, আওয়ামী লীগের প্রশ্রয় থেকে কিংবা আওয়ামী লীগের পরিচয়ে যে সমস্ত হিন্দু নেতারা বিরোধী দল এবং ভিন্ন মতের উপরে গত 1.5 দশক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন, জমি দখল করেছেন, মানুষকে মামলা দিয়েছেন, এলাকা ছাড়া করেছেন, জনক্ষোভ তাদের উপরে পড়েছে। সেখানে তাদের সাথে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটছে যেগুলো রাজনৈতিক, কোনো সাম্প্রদায়িক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলো ঘটছে না। এইগুলোর একটি সঠিক প্রচার এবং ন্যারেটিভ এখান থেকে প্রচার করা, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে। বিশেষ করে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটা সুস্পষ্ট প্রস্তাবনা দিয়েছিলাম যে এই সরকার, আপনি দেখবেন যে বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান তার একাধিক বক্তব্যে উল্লেখ করেছেন যে এই সরকার আমাদের সরকার, আমাদের সকলের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র অপতৎপরতা চলছে। জামাতের আমির থেকে শুরু করে ইসলামী আন্দোলন, বাম ডান সবাই এটা বলছে যে এই সরকারকে সফল হতে হবে, এই সরকার যদি ব্যর্থ হয় দেশের নতুন সংকট তৈরি হবে, যেটা আমাদের জন্য সুখকর হবে না। তাহলে সবাই যদি বলে, ছাত্র নাগরিক জনতা এটা আমাদের সরকার, এই সরকারকে আমরা সফল করতে চাই, তাহলে এই সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন হবে? এই সরকারের কর্মকাণ্ড নিয়ে কেন সমালোচনা হবে? সমালোচনার জায়গা তৈরি হচ্ছে, আলোচনার জায়গা তৈরি হচ্ছে। সবাই বলছে যে সরকার আমাদের সরকার, কিন্তু সরকার সবাইকে নিয়ে গঠিত হয় নাই, যার ফলে সবার ভয়েস এবং চিন্তা ভাবনাটা এই সরকারের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে না। যেই কারণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, এই যে সাময়িক 2-3টি সমস্যা বা সংকট সামনে এসে দাঁড়িয়েছে, এরকমের সংকট সামনে আরো তৈরি হবে, সেটা মোকাবেলায় জাতীয় ঐক্যের পাশাপাশি জাতীয় ঐক্যের একটা সরকার দরকার, এবং আগামী 2 বছরের জন্য এই সরকার হতে পারে। এবং এই যে আপনার আওয়ামী লীগ যে আপনার আনসার ভেসে, ইসকন ভেসে, সনাতনী ভেসে এই যে দেশে একটা অস্থিতিশীল এবং অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে, শ্রমিক ভেসে, তাহলে সকল ধরনের আন্দোলন সংগ্রাম অন্তত আগামী 6 মাস বন্ধ থাকবে। যদি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সরকারে থাকে, যদি একটা জাতীয় সরকার হয়, তাহলে তো আপনার কথা বলার জায়গা সরকারেই আছে, আপনার প্রতিনিধিরা আছে, তাহলে কিসের আন্দোলন? সেই কারণে আমরা বলছিলাম যে দেশের স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং
আগামীর সংকট মোকাবেলায় জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য 2 বছরের জন্য জাতীয় সরকার করা, সকল এই রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল তাদের সমন্বয় সরকার হবে এবং আগামী 6 মাসে সকল ধরনের আন্দোলন সংগ্রাম বন্ধ ঘোষণা করা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। ভারতের সাথে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সরকার রাইটলি জাতীয় ঐক্যমত বা ঐক্য দেখানোর চেষ্টা করছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি বরং দেখবো যে সরকারের কারণে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বিভেদের চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে। এবং সরকারের দিক থেকে এই ভুলটা খুব বড় হয়েছে এবং সরকারের ভবিষ্যতে উচিত হবে এটা নিয়ে কাজ করা। আসবো সেই জায়গায়, তার আগে আমরা ঐক্য নিয়ে যা যা হচ্ছে, সরকার ছাত্র সংগঠনগুলোর সাথে বসার চেষ্টা করেছে এবং এইগুলো কারা সেটাই সংকট তৈরি করেছে। আর এছাড়াও রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল গিয়েছিল, অবশ্যই শেখ হাসিনা, তার দল এবং তার সাথে যারা অ্যালাই ছিল বাংলাদেশকে ধ্বংস করার পথে, 14 দলীয় জোট জাতীয় পার্টি বাদ দিয়ে বাকি সব দলকে একত্রে প্রধান উপদেষ্টা বসেছেন। এটা একটা চমৎকার পদক্ষেপ ছিল যে ছবিটা আমাদের সামনে এসছে, এরকম একটা ছবি আমরা দেখতে চাই ভবিষ্যতের বাংলাদেশেও। যখনই আমাদের সংকট হবে, বিশেষ করে বহির কোনো শত্রু, ভারত আমরা শত্রু না বলি কিন্তু অন্তত এই মুহূর্তে তারা শত্রুর মতো আচরণ করছে, বহিঃশত্রুর কোনো আক্রমণের মুখে আমরা যেন এইভাবে এক হয়ে যেতে পারি। তার পরের দিন ধর্মগুরুদের সাথে বসেছেন, বিভিন্ন ধর্মের মানুষদের সাথে, সেটা একটা সম্প্রীতি চমৎকার চিহ্ন ছিল। কিন্তু ছাত্রদের সাথে বৈঠকটা নিয়ে একটা মেজর সমস্যা হচ্ছে। আমি একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। গতকাল ছাত্রদল একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে, সেখানে দুটো গ্রুপকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরকে ডাকা হয়নি। এটা নিয়ে অনেক আলোচনা চলছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন নাম, সেটার একটা প্রশ্ন আছে। যাই হোক, এই বৈঠকের পরে নানা ইস্যুতে তারা কথা বলেছেন। এখানে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, 8 বাম সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোট সহ 28টা ছাত্র সংগঠন, এর মধ্যে অনেক ইসলামী দলের সংগঠন ছিল। ডান বাম মধ্য সবাই একত্রে একটা ভালো মিটিং হয়েছে, কিন্তু এখানে ডাকা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও। কেন? মঙ্গলবার, কারণটা এখানে লেখা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির 20 জনের একটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এর পরদিন অর্থাৎ বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংগঠনগুলোকে বৈঠকে ডাকে। শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সেই বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে না ডাকায় সেই বৈঠকে ছাত্রদল, ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র জোট যায়নি। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, বৈষম্য বিরোধীরা তাদের পর্যাপ্ত সুযোগ দিচ্ছে না, প্রয়োজন হলেই কেবল ডাকে, প্রয়োজন শেষে আর খোঁজ নেয় না। একটা জিনিস আমরা খেয়াল করি, প্রধান উপদেষ্টা যখন ছাত্র সংগঠনগুলোর সাথে বসছেন তখন শুধু নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছে। প্রশ্ন হচ্ছে কেন? অত্যন্ত বড় ভুল করেছে। আমরা যদি এই প্রশ্ন করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি চেয়েছিল যে আর কেউ না যাক, শুধু তারাই যাবেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের অধিকার শুধু তাদের আছেন? যদি তারা সেটা চেয়েও থাকে, সরকার সেটা মানলো কেন? প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করলেন কেন? তাদের এই প্রস্তাব, তাদের এই চাওয়া, এর মাধ্যমে কি একটা বার্তা দেয়া হলো না যে অন্য ছাত্র সংগঠনগুলোকে সরকার রেকগনাইজ করছে না? অথচ এখানে কিন্তু সর্বদলীয় ছাত্র একটা ঐক্যমত্যের কথা ছিল। সব দল মিলে যে ছবি প্রধান উপদেষ্টা তুলেছেন, সব ছাত্র সংগঠনের নেতাদের সাথে একই রকম একটা ছবি কি আর অনেক গুরুত্বপূর্ণ হতে পারতো না? পারতো। সুতরাং ভুলটা ওখান থেকে শুরু হয়েছে। এবং এরপর যখন অন্য সব সংগঠনের, শুধু ছাত্রদল না, কেউ বলতে পারেন ছাত্রদল যাচ্ছে না, এর মধ্যে বাম ছাত্র সংগঠনগুলো, ছাত্র ফেডারেশন এবং যে 8টা বাম দল যারা আছেন, তাদের যে জোট আছে, তাদের জোটের যে সংগঠন সিপিবি সহ, বাসদ সহ, এরা এই জোটে আছে, তারাও কিন্তু যাননি। কারণ হলো তাদেরকেও ডাকা হয়নি। সুতরাং তারাও এখানে গেছেন এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেখানে তাদের ডাকে আবার তারা জানে। তার মানে সরকার এটাকে এভাবে প্রেজেন্ট করতে সম্ভবত চাইছে যে তারা রেকগনাইজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এবং তারপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাকি সবাইকে নিয়ে বসা। অন্তত এভাবে এই জিনিসটার মানে দাঁড়ায়। তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।